স্বাগত ডিবিসি সংবাদে, সাথে আছি সামিয়া জান্নাহ। এবার জানাবো খবরের বিস্তারিত। গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি ভাঙন তৈরির ক্রমাগত চেষ্টা চালানোর কারণে জাতীয় ঐক্য আরও দৃঢ় হয়েছে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ ছাড়া জুলাই আগস্টের আন্দোলন সফল হবে না। শ্রদ্ধা জানান জুলাই আগস্টের আহত নিহতদের প্রতি। রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের সংলাপে ঐক্য নির্বাচন নিয়ে জাতীয় সংলাপে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বাধীনতার পর অর্ধ শতাব্দী অতিক্রম করে আমরা এক ঐতিহাসিক আত্মত্যাগের বিনিময়ে এক অপূর্ব সুযোগের মুহূর্ত সৃষ্টি করেছি। এই সুযোগ যদি আমরা গ্রহণ করতে অনিচ্ছুক হই কিংবা অপারগ হই, তাহলে বাংলাদেশের ভবিষ্যতের কোনো প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে চলছে ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। সরাসরি যাচ্ছি তার কাছে। রোজ, এই জাতীয় সংলাপে কারা উপস্থিত হয়েছেন জানাবেন এবং তারা কি বলছেন? ঐক্য, সংস্কার, নির্বাচন নিয়ে দেশের বিভিন্ন অংশীজনের উপস্থিতিতে রাজনৈতিক দল, উপদেষ্টা এবং রাষ্ট্রীয় যারা অংশীজন রয়েছে তাদের উপস্থিতিতে আজ সকাল থেকে শুরু হয়েছে 2 দিনের ঐক্য, সংস্কার, নির্বাচন শীর্ষক সংলাপ। কামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবিতে সকালে এই সংলাপ শুরু হয়। 2 দিন ব্যাপী সংলাপ শনিবারে শেষ হবে। এই সংলাপ থেকে মূলত নির্বাচন ও সংস্কার বিষয়ে ঐক্যমত্য পৌঁছানোর চেষ্টা করা হবে। সবার মতামতের ভিত্তিতে, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে, উপদেষ্টাদের আলাপ আলোচনা, সমাজের অংশগ্রহণ, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার যারা রয়েছে সবার মতামতের ভিত্তিতে একটি সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করা হবে। সেটাই আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত। সংলাপের উদ্বোধনী অধিবেশনে ভার্চুয়ালি বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কিছুক্ষণ আগে, এবং সংলাপে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, গণঅভ্যুত্থানের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা, ছাত্র নেতারা, নাগরিক সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। সংলাপের শুরুতে বক্তব্য রেখেছেন জুলাই অভ্যুত্থানে আহত শহীদ পরিবারের সদস্যরা। তারা এখন পর্যন্ত বিচারের না পাওয়ার ক্ষোভ প্রকাশ করেছেন। আমি যেতে বলছি যে আমরা এই সংলাপের ভিতরে আছি। এখন বক্তব্য রাখছেন অংশীজনরা, যার কারণে আমাকে একটু আস্তে কথা বলতে হচ্ছে। আমি যদি একটু দেখাই, এখনো তিনি তো এর সারাদিন ব্যাপী সংলাপের পরবর্তী বিষয়গুলো সংবাদে জানাতে পারবো। সাব্বির রোজ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সচিবালয়ের 7 নম্বর ভবনের আগুনের ঘটনা তদন্তে কাজ শুরু হয়েছে। সকালে সচিবালয়ে প্রবেশ করেন তদন্ত কমিটির সদস্যরা। সিআইডির ক্রাইম সিন ইউনিট ও ফায়ার সার্ভিসও কাজ করছে। তারা আলামত সংগ্রহের কাজ করছে। এই আগুনের ঘটনা তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটি অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদ্ঘাটন, অগ্নি দুর্ঘটনার পেছনে কারো ব্যক্তিগত বা পেশাগত দায়-দায়িত্ব আছে কিনা তা উদ্ঘাটন এবং এ জাতীয় দুর্ঘটনা প্রতিরোধকল্পে ও সচিবালয়ের সার্বিক নিরাপত্তার বিষয়ে সুপারিশ করবে। সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী শাহ ইমন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ইমন, এরই মধ্যে তো জানাচ্ছিলাম ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আলামত সংগ্রহের কাজ শুরু করেছেন। এছাড়া আর কে কে গেছেন সেখানে জানাবেন, এবং আরেকটি বিষয় যেটি ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া গেছে কিনা জানাবেন। সামিয়া, আজকে আপনি জানেন যে সাপ্তাহিক বন্ধের দিন, সচিবালয়ে বন্ধের দিনে এমনিতেই লোকজন কম থাকে। আজকে এই সকাল 8:30 থেকে 9:30টার দিকে এই টাইমে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিআইডির ক্রাইম সিন এবং তদন্ত কমিটি যে হয়েছে সেই তদন্ত কমিটির যারা সদস্য রয়েছে তারা সকালে প্রবেশ করেছেন ভিতরে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, তদন্ত কমিটি গতকালকে যে 7 সদস্যের কমিটিকে 7 দিনের মধ্যে নির্দেশ দেওয়া হয়েছিল, সেই কমিটি কিন্তু আবার পরবর্তীতে রাতের বেলা চেঞ্জ হয়েছে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন করে আবার একটা কমিটি করে দেওয়া হয়েছে। এটি 8 সদস্যের একটি কমিটি। অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব, শৃঙ্খলা
বিভাগের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে 8 সদস্যের একটি প্রতিনিধি দল সকালবেলা প্রবেশ করেছে, ক্রাইম সিনও ভিতরে কাজ করছে। এই তদন্ত কমিটিতে বুয়েটের 2 জন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 2 জন সদস্য রয়েছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন সদস্য রয়েছেন, তারপর রয়েছেন আপনার ফায়ার সার্ভিসের একজন মহাপরিচালক রয়েছেন এবং সেনাবাহিনী থেকে একজন লোক রয়েছে। এইভাবে 8 সদস্যের এই দল মূলত কাজ করবে, তাদের নেতৃত্বেই তদন্ত হবে এবং তদন্ত কমিটি সেইভাবে রিপোর্ট দিবে। আর এর বাইরে আপনার এই তদন্তকারী দল মূলত এখন ক্রাইম সিন বিভিন্ন আলামত সংগ্রহ করছে এবং এই আলামতগুলো সংগ্রহ করার পরে তারা তদন্তকারী দলও পরিদর্শন করবে, যে সমস্ত ভবনগুলো পুড়ে গেছে বা যে সমস্ত জিনিস পুড়ে গিয়েছে সেগুলো নিয়ে তারা তদন্ত করে আলামত সংগ্রহ করে এখন সারাদিন ব্যাপী তারা সম্ভবত এখানে কাজ করবে। তো আর এর বাইরে আমরা যতটুকু জানতে পেরেছি যে কয়েকজন উপদেষ্টা আজকে আসতে পারেন দুপুরের দিকে, যে পরিদর্শন করার জন্য আসতে পারেন। তো সামিয়া, এই ছিল মোটামুটি সচিবালয়ের এখন আজকের পরিস্থিতি। ইমন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে 7 খুনের প্রকৃত রহস্য উদ্ঘাটন, বিচার সহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকরা। রাত 12টার পর থেকে এ কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। সারা দেশে 10,000 পণ্যবাহী নৌযান ও লক্ষাধিক শ্রমিকদের নিরাপত্তা দাবি নৌযান শ্রমিক ফেডারেশনের। এছাড়া পণ্যবাহী এমভি আল বাখেরা জাহাজের স্টাফদের হত্যার সুষ্ঠু তদন্ত সহ ভুক্তভোগী পরিবারকে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণেরও দাবি জানানো হয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি সহ পণ্যবাহী নৌযান ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান তারা। সকাল থেকে চট্টগ্রামের কর্ণফুলী নদীর 16টি ঘাট ও বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে, তবে বন্দরের জেটি থেকে পণ্য ডেলিভারি অব্যাহত রয়েছে। এদিকে চাঁদপুর পুরানবাজার বাণিজ্যিক এলাকায় ঘাটে চলে আসা পণ্য আনলোড করতে দেখা গেলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের পরবর্তী কার্যক্রম বন্ধ থাকবে। গেল সোমবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর মাঝের চরে নোঙর করা এমভি আল বাখেরা কার্গো জাহাজ থেকে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত আরও 2 জনের মৃত্যু হয় হাসপাতালে। তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ। টানা 4 দিন ধরে পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। হালকা কুয়াশা, কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে জেলার মানুষজনের কষ্ট বেড়েছে। গত কয়েকদিন ধরে উত্তরের এ জেলাতে হালকা কুয়াশায় ঢাকা পড়ছে জেলার পথঘাট। বেলা গড়িয়ে বিকেল হতেই জেলায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর থেকে দেখা দিচ্ছে হালকা কুয়াশা। সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় কনকনে শীত উপেক্ষা করেই কাজের সন্ধানে বেরিয়েছে শ্রমজীবী ও দিনমজুররা। কাজের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেকে কাজ না পেয়ে ফিরে গেছেন। এছাড়া ছিন্নমূল মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।